হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা এসএসসি গ্রুপ সিডির প্রিপারেশন নিচ্ছ তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির হয়তো সেকেন্ড উইক বা থার্ড উইকে হবে, যেটা চারিপাশে শোনা যাচ্ছে এবং তোমাকে এই টাইমটা ধরেই কিন্তু এগোতে হবে। তো তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের জিকেতে রয়েছে 20 নাম্বার সি গ্রুপের জন্য। তো এই জন্য আমরা শুরু করেছিলাম অগ্নি সিরিজ এবং এখানে বেশ কয়েকটা টপিক কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি একদম ধরে ধরে। যদি আগের ক্লাসগুলো না দেখো তো অবশ্যই সেগুলো দেখো। আর মাত্র আমাদের কিন্তু 4-5টা টপিকই বাকি আছে। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব পলিটির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো এবং তোমাদের যে স্ট্যান্ডার্ডের কোশ্চিন আসবে সেইভাবেই কিন্তু আমি কোশ্চিনগুলোকে সেট করেছি। তোমরা ট্রাই করো, এমসিকিউ আকারে এনেছি, দেখো তোমরা কতগুলো পারো এবং আমি যেগুলো এক্সপ্লেনেশন দিচ্ছি সেইগুলোকে অবশ্যই কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে? প্রথম কোশ্চিন দেখো, গণপরিষদের সভাপতি কে ছিলেন? কোশ্চিনটা খুব ইজি মনে হতে পারে, কিন্তু এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই কোশ্চিনটা আসে না। বিশেষ করে যেগুলো 10th লেভেলের পরীক্ষা বা 12 লেভেলের পরীক্ষা, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। মানে এমন কোনো 10th বা 12 লেভেলের পরীক্ষা নেই যে যেখানে এই কোশ্চিনটা দেয় না। তাহলে এটা ইজি হলেও এর অ্যান্সার কি হবে? রাজেন্দ্র প্রসাদ, তাই তো? একদমই। কোশ্চেনটা যদি ঘুরিয়ে যদি দিত তাহলে সেক্ষেত্রে কি বলতো যে গণপরিষদের প্রথম নির্বাচিত নির্বাচিত সভাপতি কে ছিলেন? সেক্ষেত্রেও অ্যান্সার হতো রাজেন্দ্র প্রসাদ। যদি বলতো গণপরিষদের প্রথম মনোনীত, ঠিক আছে, বা তোমার অস্থায়ী প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন, তখন অ্যান্সার হতো সচিদানন্দ সিনহা। তখন কিন্তু অ্যান্সার আলাদা হয়ে যেত, ঠিক আছে? অ্যান্সার হতো সচিদানন্দ সিনহা। ক্লিয়ার? আচ্ছা, বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির কি ছিল? চেয়ারম্যান ছিল। মানে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং তিনি মহারাষ্ট্রের মোহর উপজাতি থেকে কিন্তু বিলং করত। এটা এই পয়েন্টটা একটু মাথায় রাখবে। সি রাজা গোপালাচারী, মানে চক্রবর্তী রাজা গোপালাচারী 1954-এ প্রথম ভারতরত্ন দেওয়া শুরু হয় এবং প্রথম ভারতরত্ন পেয়েছিল এরকম কয়েকজনের মধ্যে চক্রবর্তী রাজা গোপালাচারীও ছিল। অর্থাৎ 3জনকে দেওয়া হয়েছিল প্রথম ভারতরত্ন, তার মধ্যে চক্রবর্তী রাজা গোপালাচারীও কিন্তু ছিল, ঠিক আছে? আর জওহরলাল নেহরু সম্পর্কে তোমরা ইতিহাসে জানবে, ঠিক আছে? প্রচুর ইনফরমেশন আছে। জওহরলাল নেহরুর যে বই, সেই বইগুলোর নাম জানতে হয়। তিনি কংগ্রেসের কোন কোন অধিবেশনে সভাপতিত্ব করেছেন সেগুলো জানতে হয়। তার বিভিন্ন পত্রিকা, তার বিরাট অবদান রয়েছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে। তো সেগুলো তোমরা ইতিহাসের তরফ থেকে, ইতিহাসে যখন কোশ্চিন করাবো তখন বলবো, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চিন দেখো, কোন আইন বলে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়? মানে কেন্দ্রীয় আইনসভা মানে হচ্ছে পার্লামেন্ট, তাই না? আমাদের কেন্দ্রীয় আইনসভা মানে কি? পার্লামেন্ট। আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ আছে, একটা হচ্ছে লোয়ার হাউস আর একটা হচ্ছে আপার হাউস, বা বলতে পারো আমাদের লোকসভা, রাজ্যসভা, তাহলে দুটো কক্ষ। তাহলে এই যে দুটো কক্ষের যে ধারণা, এটা কোন আইনের মাধ্যমে প্রথম আনা হয়েছিল? বলা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, নাকি মল্লে মিন্টো রিফর্মস 1909, নাকি মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বা ভারত শাসন আইন 1919, নাকি তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? কি হবে কারেক্ট অ্যান্সার? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, যে স্ট্যান্ডার্ডের কোশ্চিন তোমাদের দেয় সেই ধরনেরই প্রশ্ন এনেছি। তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে কি? তোমার ভারত শাসন আইন 1919, ঠিক আছে? দুটো কোশ্চিন করলাম, আশা করি দুটোর অ্যান্সার দিতে পেরেছো। নেক্সট, আচ্ছা, স্বাধীন ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল কবে? স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, অ্যান্সার কি হবে? 26শে জানুয়ারি 1950 সালে। এখানে একটু ভালো করে বুঝে নাও বিষয়টা। 15ই আগস্ট, 15th আগস্ট 1947 সালে ভারতবর্ষ কি হয়? ভারতবর্ষ স্বাধীনতা পায়। কিন্তু এই স্বাধীনতাটা কি প্রকৃত স্বাধীনতা ছিল? ছিল না। কারণ দেখো, 15ই আগস্ট 1947 সালে ইংরেজরা ঘোষণা করে যে আমরা ভারতবর্ষ ছেড়ে দেবো এবং ভারতবর্ষ স্বাধীন।
কিন্তু তখনও পর্যন্ত ভারতবর্ষ পরিচালিত হতো কোন আইন দ্বারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা। তাহলে এটা কারা তৈরি করেছিল? ইংরেজরা তৈরি করেছিল। তাহলে এখনো দেশটা ইংরেজদের তৈরি করা আইন অনুসারে চলছে, বা আমাদের দেশের যে সর্বপ্রধান হেড মাথা সে একজন ব্রিটিশ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি এটা প্রকৃত স্বাধীনতা? না, এটাকে বলা হয় ডমিনিয়ন স্ট্যাটাস। কিন্তু যেদিন আমরা আমাদের সংবিধান পেলাম, যে সংবিধানটা আমাদের দেশের মানুষই তৈরি করেছে, ঠিক আছে, এবং আমাদের দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলো আমাদের মধ্যেই কোনো একজন ব্যক্তিকে, সেই দিন থেকে আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম। তাই বলা হয় যে সংবিধান কার্যকর হলো কবে থেকে? 26শে জানুয়ারি 1950 সাল থেকে এটা কার্যকর হয়। যদি বলা হতো সংবিধান কবে গৃহীত হয়, তাহলে অ্যান্সার কি হতো? তোমার 26শে নভেম্বর 1949 সালে, মানে প্রথম ফার্স্ট টাইম এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল সংবিধানটাকে। ঠিক আছে, আচ্ছা, এই সংবিধান তৈরি করতে সময় লেগেছিল কত? এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। টোটাল 64 লক্ষ টাকা খরচা হয়েছিল। কে করেছিল? এটা তৈরি করেছিল গণপরিষদ। আর এই গণপরিষদের মধ্যে একটা কমিটি ছিল যার নাম হচ্ছে কি ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। আর এই খসড়া কমিটির মধ্যে 7 জন লোক ছিল, যার মধ্যে চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এবং এই সংবিধান তৈরি করা হয়েছিল অবজেক্টিভ রেজুলেশন অনুসারে, যেটা এনেছিল কে? অবজেক্টিভ রেজুলেশন এনেছিল জওহরলাল নেহেরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এই সংবিধানটা তৈরি করলো কে? গণপরিষদ। আর এই গণপরিষদে টোটাল মেম্বার কতজন ছিল? টোটাল সদস্য ছিল তোমার 389 জন সদস্য। তার মধ্যে কিছু ছিল নির্বাচিত সদস্য, ঠিক আছে, জনগণ নির্বাচন করে পাঠিয়েছিল, আর কিছু ছিল তোমার মনোনীত সদস্য। প্রশ্ন হচ্ছে 389 জন কেনই স্যার? 400 জন থাকতে পারতো, 500 জন থাকতে পারতো। তো সেই হিসাবে সেই সময় যা জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুসারে এই মেম্বারগুলো চুজ হয়েছিল, অর্থাৎ প্রতি 10 লক্ষ জনসংখ্যা একজন করে মেম্বার। তাহলে সেই সময় প্রায় 40 কোটি জনসংখ্যা ছিল আমাদের। ঠিক আছে, 1947 এর দিকে, যেটা আমরা এই ক বছরে 100 কোটি পার করে দিয়েছি খুব প্রচেষ্টার সাথে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে 389টা মেম্বার ছিল, কিছু নির্বাচিত ছিল, কিছু মনোনীত ছিল। মনোনীত ছিল 93 জন, আর নির্বাচিত ছিল এদের মধ্যে প্রদেশ থেকে ছিল, প্রভিন্স থেকে ছিল 292 জন, এবং চিফ কমিশনারেট থেকে ছিল তোমার কটা? তোমার 4টে। এই চিফ কমিশনারগুলো কি কি ছিল? দিল্লি, কুর্গ, আজমির আর বালুচিস্তান। বোঝা গেল? আর 292টা প্রদেশ ছিল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন দেখো। দেশ ভাগের সময় ভারতের রাজ্যের সংখ্যা কতগুলো ছিল? রাজ্য বলবো না, প্রদেশ বলতে পারো। যখন দেশ ভাগ হয় তখন কতগুলো প্রদেশ ছিল? কি হবে কারেক্ট অ্যান্সার? ফটাফট ফটাফট বলো। আর কটা দিন পরীক্ষা, এইসব কোশ্চিনের অ্যান্সারগুলো একদম ফটাফট ফটাফট কিন্তু হবে। আর পলিটির কিন্তু বেশ কয়েকটা ক্লাস আসবে, কারণ হিউজ সিলেবাস, সেখান থেকে বাছাই করে কোশ্চেনগুলো আনছি। তোমরা চাইলে ডিপলি পড়তে পারো, একদম ধরে ধরে লক্ষ্মীকান্ত পড়তে পারো, কিন্তু একটু ভাববে, একটু বুদ্ধি খাটাবে। তোমাদের 11টা টপিক আছে, মানে 11টা প্রায় সাবজেক্ট আছে, তার মধ্যে তোমাদের থাকবে মাত্র 20 নাম্বার। এই যে পলিটি আমরা রেডি করব, মাত্র 2 নাম্বার থাকবে, খুব জোর হলে 3 নাম্বার। তাহলে এই 2-3 নাম্বারের জন্য আমি এখানে পুরো লক্ষ্মীকান্ত কিন্তু পড়বো না। যে স্ট্যান্ডার্ডে কোশ্চিন দেয়, যেভাবে কোশ্চিন দেয়, আমরা যদি সেইগুলো চ্যাপ্টার ধরে ধরে পড়ি, তাহলে কিন্তু অবশ্যই ওর মধ্যেই কমন পাওয়া যায়, সম্ভব। ঠিক আছে, তো এই জন্য আমি একটা ব্যাচও নিয়ে এসেছি, সাজেশন ব্যাচ, যেখানে একদম এইরকম ভাবেই তোমাদের কিন্তু শুরু করবো, আর এটা কাল থেকে পুরো টানা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এনিওয়ে, যাদের ভর্তি হওনি, যদি ফিস বেশি না, 300 টাকা। ঠিক আছে, যদি হওয়ার ইচ্ছা থাকে তো হয়ে যেও, দেখবে ভিডিও করা আছে। আচ্ছা, দেশ ভাগের সময় ভারতের রাজ্যের সংখ্যা ছিল 562টা। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 562। নেক্সট কোশ্চিন দেখো। কোন দেশের অনুকরণে ভারতের সংবিধান একটি সাংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে? খুব ভালো কোশ্চিন। বলছে কোন দেশের অনুকরণে ভারতের সংবিধান একটি সাংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে? মানে পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি করে। এই যে আমাদের জনগণ কি করছে? প্রতিনিধি নির্বাচন করছে। সেই প্রতিনিধিরা কোথায় যাচ্ছে? পার্লামেন্টে গিয়ে তর্ক বিতর্ক করছে, দেশের জন্য আইন তৈরি করছে।
তাই না? তা সেক্ষেত্রে এই বিষয়টা আমরা এনেছি কোথা থেকে? ব্রিটেন থেকে। তাহলে এটা অ্যান্সার হবে কি? এটা অ্যান্সার হবে ব্রিটেন থেকে। তো এখানে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে মৌলিক অধিকার আমরা কোথা থেকে এনেছি, নাগরিকত্ব আমরা কোথা থেকে এনেছি, রাষ্ট্রপতি আমরা কোথা থেকে এনেছি। যেমন আমি বলে দিই, রাষ্ট্রপতি আমরা এনেছি কোথা থেকে? ইউএসএ থেকে এনেছি আমরা, তাই না? এমার্জেন্সি কোথা থেকে এনেছি? জার্মানি থেকে এনেছি আমরা, জার্মানি থেকে। ডিপিএসপি এনেছি আমরা কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে এর কনসেপ্ট আনা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ, নাগরিকত্ব, আমাদের এক নাগরিকত্ব রয়েছে, আমরা কোথা থেকে এনেছি? ভালো করে ভেবে দেখো। আমেরিকাতে কি এক নাগরিকত্ব আছে? ওখানে প্রদেশের জন্য একটা ভোটার কার্ড করতে হয়, আবার পুরো স্টেটের জন্য কিন্তু একটা নাগরিকত্ব করতে হয়, তাহলে সেটা তো হবে না। তাহলে কোথা থেকে এনেছি আমরা এটা? মৌলিক অধিকার কোথা থেকে এনেছি? এই দুটো তোমরা অবশ্যই আমাকে জানাবে। নেক্সট কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন, কোন আইনের দ্বারা ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন আইনের দ্বারা? তাহলে অ্যান্সার হবে কি? রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আসে, তাই না? আমি কি বলেছিলাম? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে প্রায় 1600 খ্রিস্টাব্দে। এখানে এসেছিল তারা বাণিজ্য করার উদ্দেশ্যে, কিন্তু তারা বাণিজ্যের বদলে দেখলো যে এখানে মানুষজন খুব বোকা, তাই তাদের শোষণ করতে শুরু করলো। তারা পলিটিক্যাল অ্যাফেয়ার্সেও যুক্ত হয়ে গেল, ঠিক আছে? তারা কি করছে এখন? এখন শুধু ব্যবসা বাণিজ্য করছে না, কর নিচ্ছে, ঠিক আছে, রাজা রাজা দ্বন্দ্ব বাঁধাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা ভালো হওয়ার কথা, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে। কেন? তাহলে সমস্যা কি? তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অফিসারগুলো ছিল, তারা কি করছে? তারা নিজেদের পকেট ভরছে, তারা সরকারকে সেই খবর জানাচ্ছে না। সরকার বলতে যারা ব্রিটেনে বসে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন ব্রিটিশ সরকার ভাবলো যে না, তাহলে এদের নিয়ন্ত্রণ করতে হবে, এদের নিয়ন্ত্রণ করতে হবে। তখন আসলো কি? রেগুলেটিং অ্যাক্ট 1773, যার মাধ্যমে পুরোপুরিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণে আনা হলো। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তাহলে এখানে যা যা আছে, ঘুষ থেকে শুরু করে যা যা পাবে, সব এর মাধ্যমেই নিয়ন্ত্রণে আনা হয়েছিল, ঠিক আছে? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা কোন রকম উপহার নিতে পারবে না, ঠিক আছে? এখানে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তৈরি করা হলো যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখন জবাব দিতে হয়, ঠিক আছে? তো এই বিষয়গুলো এখানে আনা হয়েছিল। বোম্বে মাদ্রাজের ক্ষমতাটাকে এক জায়গায় আনা হলো, সেটা হচ্ছে বেঙ্গলের অধীনে আনা হলো, এবং নতুন একটা পদ তৈরি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং ওয়ারেন হেস্টিংসকে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি করা হলো। এগুলো আমরা পড়েছি। তা সেক্ষেত্রে অবশ্যই এটার অ্যান্সার কি হবে? রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে 1774 ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি করা হলো, যেখানে 4 জন বিচারপতি ছিল, যার মধ্যে লর্ড এলিজা ইম্পে ছিল প্রধান বিচারপতি। এদের কাজ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজবাজ দেখা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল তোমার দিল্লিতে, ঠিক আছে? তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে কি? দিল্লি। নেক্সট, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পদে মনোনীত হয়েছিল? আমি আগের দিন তোমাদের সাজেশন ক্লাস করাচ্ছিলাম, ভালো করে খেয়াল করবে। আমি একদম টপিক ধরে যেহেতু করাচ্ছি, এইগুলো কিন্তু আমি আলোচনা করেছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা করতেই হবে, সেগুলো আমি কিন্তু ওইভাবেই করে বেরোচ্ছি, যার জন্য ওই সাজেশন ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি মনে হয় যে 300 টাকা তুমি অ্যাফোর্ড করতে পারবে, তাহলে অবশ্যই একটা 1 মাসের রিচার্জ, ঠিক আছে? রিচার্জটা যেমন আমাদের প্রতি মাসে করতেই হয়, সেটা নেসেসারি, ঠিক তেমনিভাবে এটাও নেসেসারি যে একটা ভালো মার্কস তোলা, না হলে চাকরি খুব সমস্যা এখনকার দিনে। হ্যাঁ, এটা তুমি বাড়িতে বসেও পড়াশোনা করতে পারো, তবে যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার সাহায্যে তোমাদের আমি এই জিনিসটা করাবো, আর কিছুই না। তো এখানে দেখো, কোনো ভারতীয় সর্বপ্রথম, এটা জেএল নেহেরু, এম কে গান্ধী, তা জেএল নেহেরু তো হবেই না, গান্ধীজি তো হবেই না, অপশন থাকলো দাদাভাই নওরোজি, আর উপরোক্ত কেউই নয়। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে দাদাভাই নওরোজি, যিনি একজন গণিতজ্ঞ ছিল, যিনি ভারতের ন্যাশনাল ইনকামকে প্রথম, ভারতের জাতীয় আয় প্রথম তোমার গণনা করেছিলেন, এবং দেখেছিলেন যে প্রত্যেকজন ভারতীয়ের মাথা পিছু 18 টাকা ইনকাম আছে। দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি, বিখ্যাত একটা, সেই থিওরিটাও কিন্তু এই দাদাভাই নওরোজি, ঠিক আছে? কি? ড্রেন অফ ওয়েলথ থিওরি।
ওকে, নেক্সট দেখো, কোন আইন অনুযায়ী ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্কি সিস্টেম, এটা আমি আগের দিন আলোচনা করেছি শাসন ক্লাসে, কোন আইন অনুযায়ী ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্কি সিস্টেম প্রবর্তিত হয়? রেগুলেটিং অ্যাক্ট 1773, নাকি পিটসের ভারত শাসন আইন 1784, নাকি চার্টার অ্যাক্ট 1909, নাকি মন্টেগু চেমসফোর্ড আইন 1919? কি হবে? তাহলে প্রথমবার ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয় মন্টেগু চেমসফোর্ড আইন 1919 মাধ্যমে। 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইনের মাধ্যমে হয়। এবার মন্টেগু কে ছিল, চেমসফোর্ড কে ছিল? মন্টেগু ছিল সেক্রেটারি, ঠিক আছে, সেক্রেটারি অফ স্টেট, অ্যান্ড চেমসফোর্ড ছিল ভারতের ভাইসরয়। কারণ আমরা জানি 1858-এ তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করা হলো, অ্যাবলিস্ট করে দেওয়া হলো। এবং ব্রিটেনের সরকার যারা বসে আছে ইংল্যান্ডে, ঠিক আছে, এরা কি করছে, ভারতকে অপারেট করতে শুরু করলো। কিভাবে করছে, পুরো ভারতবর্ষের মধ্যে একটা হেড করে দিল, সে হচ্ছে কি ভাইসরয়, ঠিক আছে। এই ভাইসরয় ব্রিটেনে বসে থাকা সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেটের অফিসে কি করবে, রিপোর্ট করবে। এই সেক্রেটারি অফ স্টেটের অফিসে 14 জন এমপি লেভেলের ব্যক্তি ছিল। এরা কি করবে, এরা ব্রিটেনের পার্লামেন্টকে জানাবে। এইভাবে 1858 এর পর থেকে ব্রিটিশ সরকার ভারত শাসন করতে শুরু করে, তাই না? তো সেক্ষেত্রে ভাইসরয় যে ভারতে রয়েছে, আর সেক্রেটারি যে ইংল্যান্ডের পার্লামেন্টে রয়েছে। তো এখানে মন্টেগু ছিল কি সেক্রেটারি, আর চেমসফোর্ড হচ্ছে কি ভাইসরয়। তো এনাদের নাম অনুসারে হলো কি মন্টেগু চেমসফোর্ড আইন 1919। ক্লিয়ার? যেমন প্রথম সেক্রেটারির নাম কি, এটা আমি তোমাদের সাজেশনে করিয়েছিলাম। তো সেক্ষেত্রে স্ট্যানলি প্রথম ছিল সেক্রেটারি। ওকে, এগুলো ডিটেলসে পড়লে তোমার খুব ভালো লাগবে ডিটেলস ক্লাসগুলো, কিন্তু ডিটেলস ক্লাসে এখন আমাদের আর সময় নেই যেহেতু, তাই যতটা আমি পারি তোমাদের ডিসকাস করে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু অড টাইপের কোশ্চিন। বলো 10 নম্বর কোশ্চিন, গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিলেন? তাহলে অ্যান্সার হবে 15 জন মহিলা। দেখো টোটাল কতজন ছিলেন, 15 জন। কিন্তু যদি বলে প্রথম অধিবেশনে কতজন উপস্থিত ছিলেন, তাহলে অ্যান্সার হবে 9 জন। ক্লিয়ার? ওকে, নেক্সট নেক্সট কোশ্চিন দেখো, ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? অর্থাৎ তোমার চিফ অ্যাডভাইজার, পরামর্শদাতা হিসাবে কে ছিলেন? যেমন বর্তমানে ভারত সরকারের অ্যাডভাইজার হচ্ছে অজিত দোভাল স্যার, ঠিক তেমনি ভাবে এখানে কে ছিলেন? বিএন রাও, কে মুন্সি। অ্যান্সার তোমরা সকলেই জানো, বেনেগাল নরহরি রাও, ঠিক আছে, যিনি বলা হয় যে ভারতের সংবিধান তৈরিতে সব থেকে বেশি ভূমিকা দুজনের, একটা হচ্ছে বিএন রাও, আরেকটা হচ্ছে তোমার ডক্টর বি আর আম্বেদকর। ইভেন ডক্টর বি আর আম্বেদকর পর্যন্ত তিনি কিন্তু জায়গা পেত না আমাদের গণপরিষদে, কারণ তিনি হেরে গেছিলেন, ঠিক আছে। তো বিএন রাও বলেছিলেন যে ডক্টর বি আর আম্বেদকর ছাড়া সংবিধান তৈরি হবে না কোনোদিনও, তাই তাকে নিয়ে আসুন আগে। তো তখন তড়িঘড়ি করে ডক্টর বি আর আম্বেদকরকে আনা হয়, বোঝা গেল। এবং মুম্বাইয়ে বিজি খেরের জায়গায় তাকে বসানো হয় এবং তিনি গণপরিষদে যুক্ত হয়। এই বিএন রাও খুব বুদ্ধিমান এবং ইন্টেলেকচুয়াল পার্সন ছিলেন। সেই সময় দাঁড়িয়ে তোমার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে জাজের তোমার জাজ হিসাবে ছিলেন। তো ভাবো সেই সময় দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে বিএন রাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্সার হবে কি বিএন রাও। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য হলো কি? ভারতের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে এটা অনমনীয়, নাকি আংশিকভাবে অনমনীয়, নাকি আংশিকভাবে নমনীয়, নাকি অনমনীয়, নাকি খুব অনমনীয়, মানে কি হবে, কি হবে অ্যান্সার? ভারতের সংবিধানের বৈশিষ্ট্য হবে কি আংশিকভাবে অনমনীয় এবং আংশিকভাবে নমনীয়। অর্থাৎ এটাকে ইংলিশে বললে বলা হয় যে পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল, ঠিক আছে, কিছুটা কঠিন এবং কিছুটা সহজ। অ্যাকচুয়ালি নমনীয় সংবিধান তাকেই বলা হয় যে দেশের সংবিধানের নিয়মকানুনগুলো খুব সহজেই পরিবর্তন করা যায়। যেমন ইউকের সংবিধানের বৈশিষ্ট্যগুলো খুব তাড়াতাড়ি খুব সিম্পল প্রসেসের মাধ্যমে সলভ করা যায়, মানে সমাধান করা যায়। কিন্তু যেটা রিজিড কনস্টিটিউশন মানে কঠোর, সেগুলোর যে বিষয়গুলো বস্তুগুলো আছে সেগুলো কিন্তু সহজে চেঞ্জ করা যায় না, খুব কমপ্লিকেটেড প্রসেসের মাধ্যমে যেতে হয়, সেটাকে বলা হয় কঠোর। যেমন ইউএসএ। ভারতের ক্ষেত্রে ভারতের সংবিধানে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে খুব ভালোভাবে সংশোধন করা যায় খুব সিম্পল প্রসেসের মাধ্যমে। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোকে চেঞ্জ করতে গেলে অনেকটা কমপ্লিকেটেড ভোটিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। যার জন্য বলা হয় কি যে ভারতের সংবিধান
পার্টলি ফ্লেক্সিবল অ্যান্ড পার্টলি রিজিড। ঠিক আছে, ওকে নেক্সট। তো এটা বলবে এটা। কোশ্চিন দেখেছো, কোশ্চিন স্ট্যান্ডার্ডটা দেখো শুধু, একদম 10th 12 লেভেলের পরীক্ষার যে কোশ্চিন স্ট্যান্ডার্ড সেই হিসাবেই আনা হয়েছে। এবং এই কোশ্চিনগুলো ছাড়া মানে এগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে, বাছাই করা কোশ্চিনগুলো আনা হয়েছে তোমাদের জন্য। এর আগেও কিন্তু আমি এইভাবেই প্রত্যেকটা টপিক করিয়েছি, এনভায়রনমেন্ট, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কম্পিউটার, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, এগুলো আমাদের হয়ে গেছে। তাই অবশ্যই সেগুলো কিন্তু দেখে নেবে। 13 নম্বর কোশ্চিন দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার স্থগিতীকরণের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তাহলে এটা অ্যান্সার কি হবে? জরুরি অবস্থা একটু আগে বলে দিয়েছি, তাহলে অ্যান্সার হবে কি জার্মানি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি জার্মানি। 14 নম্বর কোশ্চিন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়? মানে কোনটার উপর আদালত কোন রকম হস্তক্ষেপ করতে পারে না? নাগরিকতা, নাকি সরকারি ভাষা, নাকি রাজনৈতিক দল, নাকি প্রস্তাবনা? তাহলে কোনটার উপর আদালত হস্তক্ষেপ করতে পারে না? তাহলে সেক্ষেত্রে এটা অ্যান্সার হবে প্রস্তাবনা। কিন্তু এটা টেকনিক্যালি ভুল। ঠিক আছে, কেন আমি বলে দিই। 1960 সালের বেরুবারি কেস আসে, বেরুবারি কেস, যেখানে বলা হয় প্রিম্বেল মানে প্রস্তাবনা is not a part of constitution, অর্থাৎ সংবিধানের তোমার অংশ নয়, এটা বলা হয়। তাহলে যেটা সংবিধানের অংশ নয় সেটা কিভাবে সংশোধন করা যায়? ঠিক আছে, সেটা তো সংশোধন করা যায় না। কিন্তু 1973-তে বলা হয় যে এটা সংবিধানের অংশ, পার্ট। তাহলে অবশ্যই যেটা সংবিধানের পার্ট তাহলে সেটা কি সংশোধন করা যায়। আর সংশোধন কে করবে? সংশোধন করবে আদালত, করতে পারে? পারে না। এইটা করার দায়িত্ব থাকে তোমার কার উপর? পার্লামেন্টের উপর। তাই এই প্রস্তাবনার বিষয়ে যাই হস্তক্ষেপ করার বা না করার সেটা পার্লামেন্ট করবে, সেখানে কিন্তু আদালতের কোনো ভূমিকা নেই। বোঝা গেল? নেক্সট, ধর্মনিরপেক্ষতা শব্দটির সঠিক অর্থ কি? রাষ্ট্র সকল ধর্মের পৃষ্ঠপোষক, মানে রাষ্ট্র সকল ধর্মকে সাপোর্ট করবে। শাসনের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র ধর্মীয় বিবেচনার দ্বারা পরিচালিত হয় না। রাষ্ট্রের উচিত প্রভাবশালী ধর্ম প্রচার করা, নাকি ওপরের কোনটি নয়? তাহলে এটা অ্যান্সার কি হবে? ধর্মনিরপেক্ষতা দুটো শব্দ থেকে এসেছে, একটা ধর্ম আর একটা নিরপেক্ষতা। অর্থাৎ ধর্মের ব্যাপারে রাষ্ট্র থাকবে কি নিউট্রাল, তাই না? অর্থাৎ যে যার মতো ধর্ম পালন করুক, এতে রাষ্ট্র কিছু করবে না। কিন্তু হয় এখন বাস্তবে তার উল্টো। ঠিক আছে, কেউ এইদিকে বলছে তোমার মুসলিমদের সাপোর্ট করছে, কেউ হিন্দুদের সাপোর্ট করছে, তাই না? ইভেন তারা বড় বড় পদে বসে আছে। দেখো আমি তুমি যে যার মতো করতে পারি, কিন্তু যখন আমি ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি বা আমি কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছি, তখন স্পেসিফিক কোনো ধর্মকে সাপোর্ট করা মানে কি? তার মানে স্টেট সাপোর্ট করছে বা রাষ্ট্র সাপোর্ট করছে, তো সেটা আমাদের সংবিধান বিরোধী। কিন্তু আমরা মহান লোক, আমরা এমন মহান লোকদেরই এনেছি নেতা হিসাবে, তারা করছে সেটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে শাসনের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র ধর্মীয় বিবেচনার দ্বারা পরিচালিত হবে না। ভারতের রাজনৈতিক ব্যবস্থা হলো, তাহলে ভারতের রাজনৈতিক ব্যবস্থা কি গণতান্ত্রিক, স্বৈরাচারী, সামরিক, নাকি কোনটি নয়? সামরিক মানে যেখানে সামরিক বাহিনী যেটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে, স্বৈরাচারী মানে হচ্ছে ইচ্ছা মতো কন্ট্রোল হবে, কোন এক নায়কতন্ত্র যেটাকে বোঝায়। আর গণতান্ত্রিক মানে যেটা জনগণ চালাবে। তাহলে এটা অ্যান্সার হবে কি জনগণ চালায় এটাকে, তাই না? তাহলে অ্যান্সার হবে এ। তাহলে 16-র অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকা, দেখো আমাদের 3টে তালিকা আছে। ঠিক আছে, মানে আমাদের যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে 3টে তালিকায়। একটা হচ্ছে কি ইউনিয়ন লিস্ট, মানে কেন্দ্র তালিকা, এক্সাম্পল দিলে বুঝে যাবে। একটা হচ্ছে স্টেট লিস্ট, যেমন রাজ্য তালিকা। আরেকটা হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট, অর্থাৎ যুগ্ম তালিকা। ঠিক আছে, ইউনিয়ন লিস্ট মানে হচ্ছে কি কেন্দ্র তালিকা, মানে কিছু কিছু বিষয় শুধুমাত্র কেন্দ্রের অধীনেই থাকবে, সেখানে রাজ্য কোনো হস্তক্ষেপ করতে পারবে না। যেমন ধরো আর্মি, ঠিক আছে, আর্মি বলো, নেভি বলো, এরা শুধুমাত্র কেন্দ্র সরকারেরই কথা শুনবে, কোনো রাজ্য সরকারের কথা কিন্তু এরা শুনবে না। তাহলে এটা পুরোপুরি ভাবে কেন্দ্র সরকারের অধীনে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই জিনিসটা, এটাকে আমরা কি বলছি? এটা ইউনিয়ন লিস্টের অধীনে। স্টেট লিস্ট যেমন কেউ ধরো পুলিশ হচ্ছে, ঠিক আছে, রাজ্য পুলিশ,
তা সেক্ষেত্রে পুলিশ কিন্তু কেন্দ্রের কথা শুনবে না, কারণ সংবিধান অনুযায়ী সেটা স্টেট লিস্ট আন্ডারে পড়ে। আবার কিছু কিছু জিনিস আছে যেটা কিছুটা স্টেট লিস্টের মধ্যে পড়ে, আবার কিছুটা কেন্দ্রীয় লিস্টের মধ্যে পড়ে, মানে কেন্দ্র আর রাজ্য উভয়ই এখানে পার্টিসিপেট করবে। যেমন এডুকেশন, ঠিক আছে, এডুকেশন, যেমন তোমার চিকিৎসা, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে কি হয়, রাজ্য আর কেন্দ্র যুগ্মভাবে কাজ করে, তাই এটাকে যুগ্ম তালিকায় রাখা হয়েছে এই বিষয়গুলোকে। ঠিক আছে, তো এখানে বলছে ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকা ধারণা, এই যে যুগ্ম তালিকা কনকারেন্ট লিস্ট, এর ধারণা আমরা কোথা থেকে নিচ্ছি, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা নাকি চীন থেকে? তো অ্যান্সার হবে অস্ট্রেলিয়া থেকে। ওকে, ভারতীয় সংবিধানে বর্ণিত সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে আনা হয়েছে? তাহলে আমাদের দেখো, আমাদের সংবিধান গৃহীত হয় 26শে জানুয়ারি 1950 সালে, এটা কার্যকর হয়। সেই সময় দাঁড়িয়ে ডক্টর বি আর আম্বেদকর কিন্তু জানতো না যে পরবর্তী 50 বছর পর আমাদের কি প্রয়োজন হবে, তাই তিনি সংবিধানের মধ্যে 368 নাম্বার আর্টিকেলটাকে দিয়ে গেল, বলল এই আর্টিকেল অনুযায়ী যদি পরবর্তী সময় দেশের স্বার্থে প্রয়োজন হয় তাহলে সংবিধানটাকে চেঞ্জ করা যেতে পারে, মানে সেই বইটাকে এডিট করা যেতে পারে। ঠিক আছে, অবশ্যই সেটা নির্দিষ্ট ভোটিং প্রসেসের মাধ্যমে এবং সেটা পার্লামেন্টেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে এই যে সংশোধন পদ্ধতি, এটা কোন দেশ থেকে আনা হয়েছে, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, আমেরিকা নাকি সোভিয়েত রাশিয়া? তাহলে অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে এই অ্যামেন্ডমেন্টের যে বিষয়টা সেটা আনা হয়েছে। ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি, জনগণ, সংবিধান, সংসদ নাকি কোনটি নয়? তাহলে এটা অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার হবে জনগণ। মাথায় রাখবে ভারতের সংবিধানের সকল শক্তির উৎস হচ্ছে কি, সকল শক্তির উৎস হচ্ছে কি জনগণ, কারণ জনগণই সংবিধানটা তৈরি করেছে, জনগণই সকল শক্তির উৎস, যার জন্য প্রিয়াম্বল বা প্রস্তাবনা শুরুই হয় উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা দিয়ে শুরু হয়, যে আমরা ভারতের জনগণ, এটা দিয়ে শুরু হয়। ঠিক আছে, ওকে নেক্সট, প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি কি? প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সমাজতন্ত্র নাকি প্রজাতন্ত্র? সবাই জানো গণতন্ত্র। গণতন্ত্র মানে যে দেশের তন্ত্রটা অর্থাৎ সিস্টেমটা জনগণ দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় গণতন্ত্র। আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চলে দিল্লি কত সালে দিল্লি কত সালে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়? তাহলে দিল্লি কবে রাজধানী হয়? 1992-তে, সকলেই জানো 1992 সালে। নেক্সট, ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা যে অঙ্গরাজ্য ভেঙে গঠিত হয়েছিল তা কি? তাহলে ভারতের নবীনতম রাজ্য এখনো পর্যন্ত সেটা হচ্ছে তেলেঙ্গানা। আর প্রথম রাজ্য যদি বলা হয় তাহলে প্রথম রাজ্য হচ্ছে কি ভাষার ভিত্তিতে তৈরি হয়, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। গুজরাট, বোম্বে কবে তৈরি হয়? 1960, তাই না? তো এগুলো একটু মাথায় রাখবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়। আচ্ছা, কত সালে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে? তাহলে শিক্ষার অধিকার এটা একটা ফান্ডামেন্টাল অধিকার, অর্থাৎ এই দেশে বসবাসকারী প্রত্যেকটা শিশু যাদের বয়স 6 থেকে 14 তাদের সরকার কম্পালসরি শিক্ষা দেবে ফ্রি অফ কস্টে। তো সেক্ষেত্রে এটা তোমার এসছে তোমার 2002 সালে। ঠিক আছে, নেক্সট, ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক বলে বিবেচিত হন, তাহলে প্রথম নাগরিক হচ্ছে কি রাষ্ট্রপতি। ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। তাহলে দ্বিতীয় নাগরিক হবে অবশ্যই উপরাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট, আচ্ছা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ভালো করে দেখো, তাহলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন। তাহলে অ্যান্সার হবে তোমার এস রাধাকৃষ্ণন তোমার ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি। যদি বলে উপপ্রধানমন্ত্রী তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, আর প্রথম প্রধানমন্ত্রী অ্যান্সার হতো কি জওহরলাল নেহরু। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত নয়? মৌলিক অধিকারের মধ্যে পড়ে না কোনটি? সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মঘট করার অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? তো অবশ্যই ধর্মঘট করার অধিকার, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। ঠিক আছে, ধর্মঘট বলে কিছু নেই, তবে আমাদের মৌলিক অধিকারের মধ্যে আছে যে নিরস্ত্রভাবে তুমি জমায়েত হতে পারবে কোথাও। ঠিক আছে, এই যে তোমরা মাঝে মাঝে ভাবতেই পারো যে কলকাতাতে আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আন্দোলন করছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তাও সরকার কেন পারমিশন দিচ্ছে? ঠিক আছে, সরকার তো তাদের জেলে পুরে দিতে পারে, জেলেও পুরছে না কেন? কারণ এটা মানুষের অধিকার। তারা যদি নিরস্ত্রভাবে থাকে, কোনো হাতিয়ার না নিয়ে যায়, তাহলে তারা জমায়েত করতে পারে এবং তাদের মতামত রাখতে পারে। ঠিক আছে, এটা তাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।
কিন্তু ধর্মঘট ডাকা, ধর্মঘট মানে কি সব দোকান বন্ধ রাখতে হবে, রাস্তা বন্ধ রাখতে হবে, গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে, এইটা কোনো কিছুর মধ্যে নেই। ঠিক আছে। আচ্ছা, ভারতের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে হন? মানে আমাদের যে সশস্ত্র বাহিনী বা তিনখানা আর্ম ফোর্স আছে, কি আছে? আর্মি, নেভি আর এয়ার ফোর্স। এর সুপ্রিম কমান্ডার কে? সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ইনি যা বলবে তাই কিন্তু এরা শুনবে, মানে এদের যে হেড আছে তারা শুনবে। ঠিক আছে। এই জন্য আমরা অনেক সময় শুনি যে বিভিন্ন দেশে রাষ্ট্রপতি নিজের হাতে ক্ষমতা নিয়ে নিয়েছে, কার দ্বারা? আর্মির দ্বারা। নেক্সট কোশ্চিন দেখো, প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন, তাহলে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রতিভা দেবী সিং পাটিল প্রথম তোমার মহিলা রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান, সরকারের প্রধান, নাকি এ বি উভয়ই, নাকি কোনটি নয়? তাহলে এক্ষেত্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি হচ্ছে সরকারের প্রধান, এটা অ্যান্সার হবে কি? সরকার প্রধান। ঠিক আছে, মানে লোকসভার নেতা। অনগ্রসর সম্প্রদায় থেকে সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী পদ অলঙ্কিত করেন। অনগ্রসর সম্প্রদায় থেকে প্রথম কে প্রধানমন্ত্রী হন? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে তোমার নরেন্দ্র মোদীজি। ঠিক আছে, এটা অ্যান্সার হবে নরেন্দ্র মোদী। ওকে, 30টা কোশ্চিন করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। জানিও কতগুলো কোশ্চিনের অ্যান্সার দিতে পারলে। হিউজ সিলেবাস। ঠিক আছে, তো এই কদিনে তো সম্ভব নয়, একদম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 10-12 লেভেলের যে এক্সামগুলো হয় সেখানে বারবার আসে, সেইগুলোই আলোচনা করব। সঙ্গে থেকেও, আর যদি ভালো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। লাস্টে দুদিন ক্লাস হয়নি, কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলটা খুব সমস্যা হচ্ছে, লাইভ ক্লাস করলেই কেটে যাচ্ছে, লাইভ ক্লাসও হচ্ছে না। ঠিক আছে, কোনো একটা কারণবশত হয়তো হচ্ছে, তোমরা একটু লাইক করে দিও, একটু এনগেজমেন্ট বাড়লে হয়তো এটা ঠিক হয়ে যাবে। যতদিন না ঠিক হচ্ছে এই কদিন আমরা একটু রেকর্ড সেশন চালাবো। তবে এই সিরিজের কিন্তু আর বেশি টপিক বাকি নেই, প্রায় ওই হয়তো 4-5টা টপিক বাকি আছে। এই অগ্নি সিরিজে আমি এটা কমপ্লিট করে দেবো সুন্দরভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, গুড নাইট।